বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি CPB। আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি খুব ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই, এরপরে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় এই মেয়াদ 5 বছরই থাকুক। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে জামায়াত ইসলামের সঙ্গে শনিবার আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে জামায়াত ইসলামী একমত। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাবেও তারা একমত। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ পুনরায় কার্যকরের সুপারিশ করেছে দলটি। এরপর যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে শঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। অতি দারিদ্র্যের হার বেড়ে 9.3% হবে। 2024 সালে এই হার ছিল 7.7%। ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড ব্যাংক মনে করে মূলত 3টি কারণে আরও 30 লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে। কারণগুলোর মধ্যে রয়েছে ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া, দুর্বল শ্রমবাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থর গতি। শুধু অতি দারিদ্র্যের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়তে পারে বলে মনে করছে ওয়ার্ল্ড ব্যাংক। জাতীয় দারিদ্র্যের হার গত বছরে ছিল 20.5%। 2025 সালে তা বেড়ে হতে পারে 22.9%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যপাত্য বিশ্লেষণে দেখা যায় যে কোভিডের সময় ছাড়া গত 3 দশকে বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়েনি। দারিদ্র্য কমানোর সাফল্যের জন্য বাংলাদেশ পুরো বিশ্বে অনুকরণীয়। এর স্বীকৃতি হিসেবে 2016 সালে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ঢাকায় পালন করে ওয়ার্ল্ড ব্যাংক। এবং আরেকটি তথ্য সবশেষ, তা হচ্ছে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখনো পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংভি। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। প্রথমে যে বিষয়টি, আমি একটু সুলতান মাহমুদ আপনার কাছে আসি। কাশ্মীরে হামলার যে ঘটনা, এরপরে যদি আমরা দেখি দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে একাধিকবার। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনা কি যুদ্ধে মোড় নেয়ার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? আপনার পর্যবেক্ষণ কি? যদি হতে পারে সেটা ছোট পরিসরে হতে পারে, কিন্তু যুদ্ধে মোড় নেয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? সুলতান মাহমুদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি খেয়াল করি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরে চলছেই। আমরা যদি অপ্রচলিত যুদ্ধের কথা বলি, তাহলে সেই যুদ্ধের যে ধরন দুটি, একটা প্রচলিত যুদ্ধ, একটা অপ্রচলিত যুদ্ধ। তো সেই যুদ্ধের জায়গা থেকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দীর্ঘদিন থেকেই তাদের স্নায়ু যুদ্ধ পর্যায়ে রয়েছে এবং তারা সবসময় একজন আরেকজনকে আক্রমণ করে, মৌখিকভাবে হুমকির মধ্য দিয়ে আক্রমণ করে। ইভেন তারা প্রতিনিয়তই ভিসা সীমিতকরণ, বিভিন্ন চুক্তির বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ, এই বিষয়গুলো তাদের রয়েছে। কিন্তু সাম্প্রতিক যে ঘটনা, কাশ্মীরে একটা হামলার ঘটনাকে কেন্দ্র করে দুটি রাষ্ট্রই যে পারস্পরিক কথাবার্তা চালাচালি করছে এবং সারা পৃথিবীব্যাপী যে আলোচনা শুরু হয়েছে, সেটি আসলেই কিছুটা আশঙ্কাজনক। এই জন্য যে 1960 সালে যে চুক্তি হয়েছিল, একটি পানি চুক্তি হয়েছিল, সিন্ধু পানি চুক্তি, সেই পানি চুক্তি কিন্তু পরবর্তী এটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় যে এর মধ্যে ভারত এবং পাকিস্তানের প্রচলিত যুদ্ধ, আনুষ্ঠানিকভাবে তিনটি যুদ্ধ হয়েছে, কিন্তু এই চুক্তি কিন্তু বাতিল হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই এই কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে এই চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি উভয় রাষ্ট্রই বেশ কিছু বিষয়ে সীমিতকরণ, বেশ কিছু বিষয় স্থগিতকরণ, বেশ কিছু চুক্তি স্থগিতকরণ, এই যে পাল্টাপাল্টি যে আক্রমণ,
এটি কিন্তু একটা পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। যেমন আমরা খেয়াল করছি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব, পাকিস্তানের সঙ্গে আমার বন্ধুত্ব, এবং ডোনাল্ড ট্রাম্প সেই বিবেচনা থেকেই বলেছেন যে তারা যেহেতু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে ভারত একটি শক্তিধর রাষ্ট্র এবং সক্ষমতার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক কিছুতে এগিয়ে, কিন্তু পাকিস্তানও কিন্তু কি বলে পারমাণবিক সক্ষমতায় ভারতের চেয়ে অনেকটা এগিয়ে। তো এই যে ব্যালেন্স, যুদ্ধ মনোভাবের জন্য যে ব্যালেন্স গুলোর প্রয়োজন হয় সেটি কিন্তু খুবই লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আহ, ভারতের বেশ কিছু ইন্টারনাল যে পদক্ষেপগুলো লক্ষ্য করা যাচ্ছে, তাদের যে রাজনৈতিক নেতাদের বক্তব্য, ইভেন প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, সেখানে কিন্তু তারা কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছে না। এই জন্য ছাড় দিতে চাচ্ছে না, তাদের যে বক্তব্য সেখানে উঠে আসছে যে জনগণের পক্ষ থেকে বা তাদের যে জনপ্রতিনিধিদের পক্ষ, প্রতিনিধিরা রয়েছে তাদের পক্ষ থেকে একটি নেতৃত্বের উপর একটি চাপ রয়েছে, যাতে করে কোনোভাবেই পাকিস্তানকে ছাড় দেওয়া না হয়, যে কোনোভাবেই পাকিস্তান যে কে যাতে করে পরাস্ত করা যায় বিভিন্ন ভাবে। যদিও এটা সত্য যে এই হামলা, কাশ্মীরের হামলাকে সরাসরি ভারত বলে নাই যে এটার সঙ্গে পাকিস্তান জড়িত, এটা বলে নাই, কিন্তু এই যে পরবর্তী যে স্টেপ গুলো নেওয়া হয়েছে বা স্টেপ গুলো নিতে যাচ্ছে, এই স্টেপ গুলোই পরিষ্কার করে দিয়েছে যে পাকিস্তানকে তারা ইঙ্গিত করছে। এবং এই আমরা যদি খেয়াল করি যে জাতিসংঘ কিন্তু পরিষ্কার ভাবে তাদেরকে প্রশমিত থাকতে বলেছে এবং কুল থাকতে বলেছে। এবং এটা সত্য যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি সত্যিকার অর্থেই আনুষ্ঠানিক যুদ্ধের রূপ নেয়, তাহলে আমাদের এই উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীব্যাপী এর একটি প্রভাব পড়বে, যে প্রভাবটি কোনোভাবেই অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপারটা ইতিবাচক বয়ে আনবে না সারা পৃথিবীর জন্য। এবং আমরা জানি যে ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের ঘটনাগুলো সারা পৃথিবীর যে অর্থনৈতিক প্রভাব পড়েছে, এবং আমরা কিন্তু এটিও সত্য যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানাপোড়েন তৈরি হয়েছে, বাংলাদেশও কিন্তু এই প্রভাবে প্রভাবিত হতে পারে খুব খারাপ ভাবে। কারণ ভারত যদি সামরিক অভিযান চালিয়ে দেয় পাকিস্তানের উপরে, অথবা পাকিস্তানই যদি চালিয়ে দেয়, তাহলে যে পরবর্তী আঙ্গুলটা বাংলাদেশের দিকে উঠবে না, এ ব্যাপারে কিন্তু আমরা অনিশ্চিত হতে পারি না, বা নিশ্চিত করে কিছু বলতে পারি না। কারণ আমরা কিন্তু খেয়াল করলাম আপনার আলোচনার মধ্যেই যে গুজরাটে কিন্তু ডক্টর সুলতান মাহমুদ অবৈধ শেখ, অভিবাসী। এই বিষয়টাতে আসবো। আমি একটু প্রসঙ্গটা তুলে ধরি, কয়েকটি তথ্য একটু দিয়ে আপনার কাছে আসছি। যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেখানে বসবাসরত যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু এবং যে বাংলাদেশিদেরকে সেখানে গ্রেফতার করা হয়েছে তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও বলেছেন যে গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান, মানব পাচারের সঙ্গে জড়িত, এবং সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মাঝে 2 জন আল কায়দার স্লিপার সেলে কাজ করেছেন, এমনটাও তিনি বলেছেন। এই যে বিষয়টি আপনি বলছিলেন, এই বিষয়টি আপনি যেমনটা বলছিলেন ভারত পাকিস্তানের যে পরিস্থিতি চলছে, কিন্তু এখানে আরেকটি বিষয়, হঠাৎ করে আসলে এই যে বাংলাদেশিদের গ্রেফতার, অথবা গুজরাট হঠাৎ করে কেন অবৈধ অভিবাসীদের আসলে আটকের ব্যাপারে। সেই কথাতেই জি আসলে যেতে চাচ্ছি জি যে আসলে কিন্তু এটা বিচ্ছিন্নভাবে দেখার কিছু নাই যে গুজরাটে আহমেদাবাদে যে আহমেদাবাদে প্রায় 900 এবং বাকি অন্য আশেপাশে মিলায় 1000-এর বেশি। তো এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। আর যেহেতু পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ মনোভাব এবং যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, এবং পাকিস্তান এবং বাংলাদেশের একটা সম্পর্কের জায়গাও গত সপ্তাহে বাংলাদেশে এবং বেশ কিছুদিন থেকে একটা একটা অবস্থা তৈরি হয়েছে। তো বাংলাদেশকেও তারা একটা আলাদা দৃষ্টিতে দেখছে, এবং বাংলাদেশের সঙ্গে আপনারা খেয়াল করছেন যে ভারতের সরকার এই বাংলাদেশের যে সরকার পতনের ইস্যুকে কেন্দ্র করে তারা যেভাবে রিজিড হয়ে রয়েছে, এবং তাদের নানান অর্থনৈতিক ক্ষতি, ব্যবসায়িক ক্ষতি, তাদের একটা একটা রাজ্যে বড় ধরনের ক্ষতি সম্মুখীন হচ্ছে, তাদের স্বাস্থ্য খাত, তাদের অর্থনৈতিক খাত নানাভাবে সম্মুখীন হওয়া সত্ত্বেও কিন্তু আপনি দেখেন যে তারা, ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সরকার, তারা কিন্তু রিজিড অবস্থানে রয়েছে। যেমন আমরা জানি যে আমাদের উপরেও কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ বলে সীমিতকরণ করা হয়েছে, ভিসা সীমিতকরণ, এটিও এক ধরনের হস্তক্ষেপ। এবং নানাভাবে নানা ধরনের চুক্তিতে হস্তক্ষেপ হচ্ছে পরোক্ষভাবে। এবং এই রিসেন্ট টাইমে যে গুজরাটে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটিকে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যদি লেগেই যায়, আমরা যে আগের আলোচনাটা বলছিলাম, সেই যুদ্ধের প্রভাব যে বাংলাদেশে এসে পড়ে
পরের স্টেপটাই সেটা বাংলাদেশে হবে না, এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এই জন্য নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আপনি যেটা বললেন, উল্লেখ করলেন মানব পাচার এবং এই যে আন্তর্জাতিক আল কায়দা বাহিনীর সঙ্গে স্লিপার সেলের সঙ্গে যুক্ত রয়েছে, এই এই মানুষগুলো, এই ব্যক্তিগুলো কিন্তু বাংলাদেশের কানেকশন, পাকিস্তানের কানেকশন এবং সর্বোপরি গ্লোবাল যে ক্রাইম সেলটা রয়েছে সেই কানেকশনটা থাকতে পারে। সেই অনুসন্ধান কিন্তু ভারত যথাযথভাবে করার চেষ্টা করবে, এবং সেটার ভিত্তিতে পরবর্তী অভিযানটা যে বাংলাদেশে পড়বে না সেটি বলা যায় না। এবং আমি জি। মনে করি যে বাংলাদেশ যেহেতু একটি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম হাব, এবং বাংলাদেশের দিকে সারা পৃথিবীর একটি দৃষ্টি রয়েছে, তো ভারত পাকিস্তানের যুদ্ধ, যদি আমি মনে করি যে আশা করি যে যুদ্ধ হয়তো হবে না, এই যুদ্ধ কোনোভাবে আমাদের কাছে কাম্য নয়, কিন্তু এটা হলে আমরা কোনোভাবেই বাংলাদেশের মানুষের থেকে খুব বেশি রেহাই পাবো না। কারণ ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের একটি উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে ভারতেরও বেশ কিছু বিষয় সীমিতকরণ পরিস্থিতি রয়েছে, যেটা রিসেন্ট টাইমে পাকিস্তানের সঙ্গে ভারতের উভয় পক্ষ থেকে হয়েছে। জি, ডক্টর সুলতান মাহমুদ, ধন্যবাদ। ডক্টর সাইদুল হক রুবেল, একই বিষয় আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো, এবং এই যে গুজরাটে বাংলাদেশি নাগরিকদের যে গ্রেফতারের বিষয়টি, এটি আপনি কিভাবে দেখছেন যদি একটু বলতেন। ধন্যবাদ আশফাক ভাই, এবং আপনার মাধ্যমে TVN24 এর সকল দর্শক এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আসলে পরিস্থিতি খুবই অপ্রীতিকর একটি পরিস্থিতি। কাশ্মীরের পেহেলগামে এই যে হামলা হলো, এই যে সন্ত্রাসী হামলা হলো, এই হামলাটা হচ্ছে বলা যায় উপমহাদেশের যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা, এটা একটি প্রচন্ড হুমকির সম্মুখীন হলো। এবং এই পরিস্থিতির অবনতিটা শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের জনগণের উপর দিয়ে যাবে তা না, এটা সামগ্রিকভাবে আমাদের আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও এবং বিশেষ করে বাংলাদেশকেও প্রভাবিত করবে। এবং আমি মনে করি এই যে গুজরাটে যে গ্রেফতার হলো, বাংলাদেশিদেরকে গ্রেফতার করা হলো, এরা সবাই শ্রমজীবী মানুষ ছিল, ছোটখাটো কাজ করতেন। এই যে বাংলাদেশি যে বলা যায় পর্যায়ী শ্রমিক, এই পর্যায়ী শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হলো, এবং তাদের মধ্যে দুই একজনকে ফ্রেমও করা হচ্ছে, জঙ্গিদের সাথে কানেকশন আছে বলে ফ্রেমও করা হচ্ছে। এবং এইটা তো আর এখানেই থেমে থাকবে না, এই বিষয়টাকে আরো লিঙ্গারিং হবে, আরো একটা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের এই বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে। আর এই পরিস্থিতি সাময়িকভাবে আমি মনে করি এই যে ভারত পাকিস্তানের বিষয়টাকে আমি দেখেছি আজকে সামাজিক মাধ্যমে মানুষ নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে যে পপুলিস্ট যে ধারণাটা সেটা খুবই খারাপ। আমি এই প্রথম ফেসবুকে দেখেছি যে দু একজন কমেন্টে মন্তব্য করেছেন পাকিস্তান জিন্দাবাদ শব্দটাকে তারা ব্যবহার করেছে। পরিস্থিতি কতটুকু দিয়েছে বাংলাদেশের পপুলিস্ট একটা টেন্ডেন্সি তৈরি করা হচ্ছে, যেটা প্রচন্ড নেতিবাচক। এবং এই পপুলিস্ট টেন্ডেন্সি তৈরি করবার ক্ষেত্রে আমি যে বলবো যে রাষ্ট্রপক্ষ বাংলাদেশের বা বাংলাদেশের বর্তমান সরকার পক্ষ যে হচ্ছে একেবারেই দায়ী না তা নয়, দায়ী না তাও নয়। নানাভাবে আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে, বিশেষ করে তরুণ উপদেষ্টারা গত ডিসেম্বর মাসে তাদের যে স্ট্যাটাস বা বিভিন্ন সময় তাদের যে স্ট্যাটাস গুলো তারা দেন এবং দিয়েছেন, ইদানিং অনেকদিন দিচ্ছেন না, এই সব কিছু মিলিয়ে, এবং হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে গিয়ে চীন সফরের সময় তার যে বক্তব্য, এই সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের জন্য হয়তো তিনি জনপ্রিয়তা অর্জন করবেন, জনতুষ্টি অর্জন করবেন, হ্যাঁ জনতুষ্টি অর্জন করবেন, কিন্তু সত্যিকার অর্থে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু বাংলাদেশ কিন্তু অগ্রসর হতে পেরেছে নাকি বাংলাদেশ আরো বিপদ টেনে আনছে, এটাকে বুঝতে হবে। উনি নোবেল লরিয়েট, অর্থনীতি খুব ভালো বোঝেন, কিন্তু রাজনীতির কূটকৌশল এবং কূটনীতি এর কতগুলো বিষয়ে কিন্তু কতগুলো নর্মস আছে, সেই নর্মস গুলো একটু মেনটেন করবার প্রয়োজন আছে, এবং সেটার কিন্তু আমরা নানাভাবে ভোগান্তি হবে। আর এখানে বাংলাদেশের আমাদেরকে যেটা স্পষ্ট বুঝতে হবে, পাকিস্তানে আছে শাহবাজ শরীফের সরকার, যে সরকারটা টোটালি একটি গণবিরোধী সরকার। সেখানকার জনপ্রিয় রাজনৈতিক দল বা জনপ্রিয় নেতা তেহরিক ইনসাফ পার্টি কিংবা তার নেতা ইমরান খান, তাকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে, এবং সেখানে খুব নির্মম ভাবে অত্যন্ত ফ্যাসিবাদী কায়দায় এই শাহবাজ শরীফ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছে।
তার এখন দরকার ভারত পাকিস্তানের উত্তেজনা। এই ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে দিয়ে পাকিস্তানি মানুষরা ভুলে যাবে তাদের গণতন্ত্রহীনতার কথা, ভুলে যাবে তাদের দেশের অর্থনীতি যে প্রচন্ড খারাপ অবস্থা, সেটাও তারা ভুলে যাবে। ভুলে গিয়ে এক ধরনের যুদ্ধ উন্মাদনার মধ্যে পড়বে এবং শাহবাজ শরীফের এই অগণতান্ত্রিক এই স্বৈরাচারী শাসন একটু দীর্ঘস্থায়ী হবে। এবং একই সাথে এই ভারতের পার্টে এখানে ক্ষমতায় আছে একটি সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল বিজেপি, আরএসএস, যাদের হচ্ছে গিয়ে মতাদর্শী সংগঠন, এবং তারা তাদের যে রাজনীতি শক্তিশালী হবে, তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি রয়েছে, হিন্দুত্ববাদী রাজনীতি রয়েছে, সেটাও কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে দিয়ে হবে। ভারতের মানুষের যে কোটি কোটি মানুষের যে সমস্যা, মানে এখন কোটি কোটি যে ওখানকার তরুণের যে কর্মহীনতা, কর্মসংস্থান নেই, ওখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা, অর্থনৈতিক অবস্থা 12টা, এইগুলোও ভারত বাইরের সাধারণ জনগণ ভুলে যাবে। ভুলে গিয়ে দুই দেশের মানুষই এখন হচ্ছে যুদ্ধের আফিম, যুদ্ধ উন্মাদনার আফিমের মধ্য দিয়ে সেখানে যারা যারা সরকারে আছে তারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ভালো অবস্থা, সরকারি দলের জন্য খুব ভালো এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করা, কিন্তু জনগণের জন্য খারাপ। এবং একই সাথে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ এবং অত্যন্ত বিপদের বিষয় হচ্ছে এটি। আমাদের ভারতের সাথে যেমন নতজানু ছিল বিগত সরকার, সেটা যেমন দেশের ক্ষতি করেছে, আবার পাকিস্তানের সাথে অনর্থক মাখামাখি। যে মনে রাখতে হবে, পাকিস্তান কোনো সুপার পাওয়ার না, পাকিস্তান অর্থনৈতিকভাবে চীনের মতো কোনো একটা দেশ না, কিন্তু তো মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশ না, যার অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশ থেকেও পিছিয়ে থাকা। গত বছরও আমরা শুনেছি এই ধরনের টক শোতে বারংবার পাকিস্তানি বিভিন্ন সাংবাদিক বলেছেন, অর্থনীতিবিদ বলেছেন যে তোমরা পাকিস্তানকে মালয়েশিয়া বানানো লাগবে না, অত্যন্ত বাংলাদেশের মতো বানায় দাও, তাতেও আমরা সন্তুষ্ট হব আর কি। এরকম একটা পরিস্থিতি পাকিস্তানের অর্থনীতি। আমার থেকে পিছিয়ে পড়া অর্থনীতি লোকের সাথে হচ্ছে এত মাখামাখি করে, ঠিক আছে, আমার হচ্ছে গিয়ে ইমিডিয়েট চারপাশ ঘিরে ধরে রাখা যে হচ্ছে গিয়ে বৃহত্তর একটা প্রতিবেশী আছে, তার সাথে উস্কানিমূলক বিষয় করে হয়তো বর্তমান সরকার একটু জনপ্রিয়তা অর্জন করবে। নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে, তারাও ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করবে। বরঞ্চ আমি এই যে নির্মম তিতা সত্য কথাটা এখানে বললাম, তার জন্য হয়তো আমি গালি খাবো অনেক, হ্যাঁ, অনেক ভিউয়ার্স আমাকে অপছন্দ করবেন, গালাগালি করবেন, কিন্তু এটা নির্মম সত্য, তিতা সত্য। এই তিতা সত্যকে মেনে নিতে হবে। এবং সস্তা জনপ্রিয়তার জন্য এই উপমহাদেশের শাসকরা এবং শাসক দলগুলো উপমহাদেশের মানুষকে প্রচন্ড বিপদের মধ্যে ফেলে দেবে। জি, এটাই হচ্ছে আপাতত। শাহদুল হক রুবেল, সংক্ষেপে একটু আপনার কাছে আসি। এই যে গত 8 মাসে 26টি নতুন রাজনৈতিক দল মাঠে নেমেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে একরকমের বলা চলে যে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। আপনি একজন রাজনীতিক হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? সবাইকে অভিনন্দন। হ্যাঁ, রাজনীতি কেউ করতে চাইলে, হ্যাঁ, মানুষ রাজনীতির প্রতি আগ্রহী উঠছে। হ্যাঁ, এতদিন তো বিশেষ করে আমরা সেই স্কুল কলেজে থাকতে শুনেছিলাম আই হেট পলিটিক্স বলে একটা জেনারেশন তৈরি হয়েছে। এখন আবার সবাই রাজনীতি করতে আগ্রহী হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে, এটা খুবই ভালো কথা আর কি। আহ সবাই রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু তাদেরকে তো আবার হচ্ছে গিয়ে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের যে আইন কানুন যেটা আছে, এত কঠিন আইন কানুন, ঠিক আছে, তাতে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া অত্যন্ত কঠিন। নিবন্ধনের আইন যদি এই জায়গায় থাকে, তাহলে অধিকাংশ রাজনৈতিক দলই হতে পারে যে হচ্ছে কি আপনারা নির্বাচন পর্যন্ত তারা তাদের দলকে টিকিয়ে রাখতে পারবে না বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা। শাহদুল হক রুবেল, আমি আসবো আপনার কাছে, আমাকে একটি বিরতি নিতে হবে, আপনারা থাকবেন, আমি একটি বিরতি নিয়ে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, আমি ডক্টর সুলতান মাহমুদ। আপনার কাছে একটু বিরতির পর আসি। খুব সংক্ষেপে আপনি যদি একটু বলতেন, এই যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল গঠন এটি একটি ইতিবাচক দিক আমি মনে করি। কিন্তু রাজনৈতিক দল কিভাবে গঠিত হবে এবং রাজনৈতিক দলের কার্যক্রম কি, তাদের মতাদর্শ কি, আদর্শ কি, সেটি পরিষ্কার থাকা উচিত। আমাদের যে বাংলাদেশের সংবিধান, সেখানে স্পষ্টভাবে বেশ কিছু আর্টিকেল রয়েছে যেগুলো রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে এবং বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা সেটিও উৎসাহিত করে। কিন্তু আমরা দেখি প্রত্যেকটি নির্বাচনের আগ মুহূর্তে
দল ভাঙন এবং দল গঠন, এটা একটা কমন প্রবণতায় পরিণত হয়েছে। বিশেষ করে আমরা খেয়াল করলাম যে এই বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে যতগুলো রাজনৈতিক দল হয়েছে এবং এর আগেও যতগুলো রাজনৈতিক দল হয়েছে, আমরা যদি দেখি যে 50টি যে অলরেডি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, এই 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের নামই বাংলাদেশের সচেতন নাগরিকরা জানে না। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে সর্বোচ্চ হয়তো 10 থেকে 12টি দলের নাম সচেতন নাগরিকরা জানে, কিন্তু বাকিগুলো জানে না। তারপরও আরো এই যে 26টি বা 27টি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, দল গঠনের ব্যাপারটা আমরা জানলাম, বা প্ল্যাটফর্ম হয়েছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি আমরা জানলাম। কিন্তু এটি কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক কালচার যেটা, সেটাকে খুব একটা পরিশুদ্ধ করতে পারবে এটা আমার মনে হয় না। কারণ এই জন্য মনে হয় না, আমরা ইতিপূর্বে দেখেছি যে এরকম নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলো, যে দলগুলো শুধুমাত্র সভাপতির নাম পাওয়া যায়, সাধারণ সম্পাদকের নাম পাওয়া যায় না, এইরকম রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে কোনো গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাই। জি। তো এখন আবার যে এই বিশেষ করে অতিমাত্রায় রাজনৈতিক দল গঠনের যে প্রবণতা, সেটি কোনোভাবেই মানানসই নয়, এটা আমি মনে করি বাংলাদেশের জি, রাজনীতির ডক্টর জন্য। সুলতান মাহমুদ, আমি আরেকটি প্রসঙ্গে একটু আসি আপনার কাছে। আমাদের হাতে সময় যেহেতু সীমিত, আমি আরো কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আসলে আলোচনা করতে চাই, অল্প অল্প সময় নিয়ে একটু তুলে ধরি। এখন বর্তমান উপদেষ্টাদের মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারের লাইসেন্স নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে, এবং তিনি দাবি করেছেন যে তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন। এর আগে আসিফ মাহমুদের বন্ধু এবং সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এবং আরেকটি বিষয় আমি একটু তুলে ধরি, ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকার পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি আসলে এই বিষয়গুলো তুললাম যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিভিন্ন রকম কর্মকাণ্ড এবং কার্যক্রম, তার বক্তব্য নিয়ে আলোচনা চলছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন সুলতান মাহমুদ? আপনি তিনটি বিষয় উল্লেখ করেছেন এখানে, তিনটি খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে তার বাবা বিল্লাল হোসেনের বিষয়, তিনি একজন স্কুলের প্রধান শিক্ষক, তো তিনি একজন সচেতন মানুষ। বাংলাদেশের একটা হাই স্কুলের প্রধান শিক্ষক মানে অত্যন্ত রাজনীতি সচেতন এবং অত্যন্ত বিজ্ঞ মানুষ। তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে দীর্ঘদিন থেকে। দীর্ঘদিন বলতে গত 7-8 মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হওয়ার পর বা মন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন এবং নানাভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তো এই যে লাইসেন্স করা, তার ছেলে হচ্ছে যে মন্ত্রণালয়ের মন্ত্রী, তো সেখানে তিনি লাইসেন্স করছেন, এটি কোনোভাবে এটা কোনো শুভ লক্ষণ নয়। অর্থাৎ এটা যদি আমরা সাংবাদিকের মাধ্যম দিয়ে না জানতাম, বাংলাদেশের মানুষ না জানতো, তাহলে এটা একটা বিরাট কিছু আমরা যেটা এই যে এপিএস এর ঘটনা যেটা জানলাম, আপনি যেহেতু উল্লেখ করলেন, এপিএস ও কিন্তু হয় কারা, এপিএস কিন্তু সরকার নিয়োগ দেয় না, এপিএস কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রী বা উপদেষ্টা তিনি কিন্তু পছন্দ করে নেন। এবং কাকে নেন? যিনি তার পকেটের কাজ করতে পারবেন, যিনি তার নিজের আখের গুছাতে পারবেন, যিনি তার তদবিরের কাজটা হ্যান্ডেল করবেন, যিনি তার অর্থনৈতিক বিষয়, মানে বাংলাদেশের যে কালচার, আমি ঠিক সেটা বলছি, সেটি সেটি করবেন। এবং সেটা আমি মনে করি যে বিল্লাল হোসেন সাহেব তিনি যে করেছেন এটা সচেতন ভাবেই করেছিলেন। সাংবাদিকরা যদি এটা না জানতো তাহলে হয়তো বা তারপরে আমি এটা বলি যে ওনার লাইসেন্স করতেই হবে কেন? উনি মন্ত্রীর পিতা, উনি যদি বলেন যে এই কাজটা, এই টেন্ডারটা পাইতে হবে, এই কাজটা অমুক পাবে, এটা তমুক পাবে, বা এটা হচ্ছে না, তার কি প্রমাণ আমরা জানবো? এটা হতেও পারে, হচ্ছেও। আবার যিনি এপিএস, তিনি যে বিভিন্ন তার অর্থনৈতিক কেলেঙ্কারি করে, যেহেতু প্রমাণিত না আমরা বলতে, কিন্তু কেলেঙ্কারি যে অভিযোগগুলো উঠেছে এবং তার চাকরিচ্যুত হওয়া বা তার পদত্যাগ করার প্রশ্নটা উঠেছে, আপনি দেখেন যে সে তো কোনো সরকারি পোর্টফোলিও হোল্ড করে না। তার মন্ত্রী বা তার উপদেষ্টার পাওয়ারেই কিন্তু সে এটা করতে পারে। তো উপদেষ্টা যখন তদবির করেছে, উপদেষ্টা যখন কাজগুলো করেছে, তার তো এটা ক্রস চেক করা উচিত ছিল। ক্রস চেক করলে না বিষয়টা ক্লিয়ার হতো। এমনকি আপনি আরেকটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে তিনি এনসিপি তে যোগ দিবে না অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিবে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু তার তার বাবা বিল্লাল হোসেন তিনি কিন্তু বিভিন্ন জনসভায় বিভিন্ন বক্তব্যে বলেছেন যে তার ছেলে নির্বাচন করতে চায়, আপনারা যদি চান। তো নির্বাচন করতে চাইলে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেতে হবে। আর আমরা জানি তার যারা সতীর্থ,
তার যারা সহযোদ্ধা তারা কিন্তু একটি রাজনৈতিক দল করেছে। আমরা যে জুলাই আগস্টের আন্দোলনে দেখেছিলাম যে তিনি কিন্তু একদম ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা ছিলেন। তো তার যোদ্ধা, তার বন্ধু যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করেছেন, তিনি এখনো সরকারে আছেন। তো আমার মনে হয় কি যে তার জন্য রাজনীতিটাই পারফেক্ট হবে, এবং তিনি সরকারের থেকে পদত্যাগ করে আমার মনে হয় যে তার সহযোদ্ধাদের সঙ্গে রাজনীতি করে নির্বাচনে এসে না নিজের জনপ্রতিনিধিত্ব প্রমাণ করা উচিত। যেহেতু তার দুটি বিষয়, তার বাবার একটি বিষয়, এটি এটি যেহেতু একটি বলা যেতে পারে পটেনশিয়াল একটা ইস্যু তৈরি হয়েছে এখানে, কারাপশন ডক্টর সুলতান, এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে, যেমন হেলিকপ্টারে করে কম্বল বিতরণ করতে যাওয়া সহ আরো বেশ কিছু অভিযোগ তার নামে রয়েছে এবং অন্যান্য উপদেষ্টাদের নামে রয়েছে। তাহলে আমরা দেখেন যে বাংলাদেশে আমরা যে চেঞ্জ চেয়েছি, তাহলে চেঞ্জটা কোথায়? আগের মন্ত্রীরা 15 বছর 16 বছর ধরে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে, বিভিন্ন করেছে, তো ওনারা তো 8-9 মাসই যেতে দিচ্ছেন না। ওনারা হেলিকপ্টারে চড়ছেন, ওনার বাবা লাইসেন্স করছেন, আরো তার এপিএস কোটি কোটি টাকার মালিক। তো এর আগেও তো আমরা এপিএস এর এরকম অনেক কাহিনী জানি। তো একই তো মুদ্রার এপিট হয়ে যাচ্ছে, তাহলে লাভ কি? তাহলে বড় বড় কথা বলে তো লাভ নেই। বরং আমি মনে করবো সেটি হওয়া উচিত, ছেড়ে দিয়ে রাজনীতির মাঠে আসা উচিত। ডক্টর সুলতান মাহমুদ, রাইট, আমি ঠিক এই জায়গাটাতে আসবো আপনার কাছে। আমি একটু শাহেদুল হক রুবেল আপনার কাছে আসি। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল, একটু যোগ করি। প্রধান উপদেষ্টা কাতারের দোহায় এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কেউ বলছেন আমরা যথেষ্ট দক্ষ নই, দ্রুত কাজ করতে পারছি না, সব সমস্যার সমাধান দিতে পারছি না। তবে একটি বিষয় পুরো দেশ একমত, এই সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই। আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন সবাই এক বাক্যে স্বীকার করবেন এই সরকার দুর্নীতিমুক্ত। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কিভাবে দেখেন এই সরকারের মধ্যেই কোনো দুর্নীতি আছে? এই সরকার কি দুর্নীতিমুক্ত? আপনি কি মনে করেন একজন নাগরিক হিসেবে? সরকার দুর্নীতিমুক্ত কি দুর্নীতিমুক্ত না সেটা আমার বলবার জন্য কি অপেক্ষা করবে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আকাশে চাঁদ উঠেছে। তো এখন যে বিষয়গুলো ছোট ছোট 2-3টা টেস্ট কেস বেরিয়ে এসেছে, 2জন উপদেষ্টার এপিএস, এপিএস কিন্তু তারা ওই আওয়ামী লীগের উত্তরাধিকার সূত্রে এসে তারা হচ্ছে প্রশাসনে ছিলেন, সিভিল সার্ভিস ক্যাডারে ছিলেন, সেই হিসেবে তাদের সাথে এসে কাজ করছেন। ব্যাপারটা তার এরকম না, একেবারে তাদের পছন্দের, তাদের নিয়োগকৃত এপিএস। এই জায়গায় যেটা করা উচিত, বাগাড়ম্বন না করে, আমার দেশের শাসক বা রাজনীতিবিদদের একটা সমস্যা, তারা বাগাড়ম্বন করে। রাজনীতিবিদরা কখনো তাদের ব্যর্থতাকে স্বীকার করে না, বিশেষ করে যারা শাসক দলে যায়, যারা লঙ্কায় যায়, তারা রাবণ হয়ে যায়। সেই রাজনীতিবিদরা হচ্ছে বিরোধী দল থাকা অবস্থায় মোটামুটি মানুষের কথা বলে, যখন সরকারি দলে চলে যায় তারা তখন কিছু ইউটোপিয়ান কথা বলা শুরু করে। তারা যে কথাগুলো বলে সেগুলা মাঠের সাথে, বাস্তবতার সাথে মেল খায় না। তো সেরকম ভাবে তাকে তো আমরা সেরকম টিপিক্যাল কনভেনশনাল সেই পুরনো বন্দোবস্তের রাজনৈতিক নেতা হিসেবে আমরা তাকে দেখিনি আর কি। তাকে তো আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মনে করি, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে মনে করি। আপাতত মনে করি তার এই ধরনের বাগাড়ম্বর কথাবার্তা গুলো বলা দরকার নাই। আর আসিফ কি করবে কি করবে না সেটা আসিফের হাতে সিদ্ধান্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রধান উপদেষ্টা সে যে কমিটমেন্ট নিয়ে দায়িত্ব নিয়েছেন দেশের, সে কমিটমেন্ট অনুযায়ী তার উচিত হচ্ছে আসিফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা কেন দাবি করবো? আমাদের দাবি করার দরকার নাই। আপনি যে কমিটমেন্ট নিয়ে বাংলাদেশকে পরিবর্তন করবার যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্টের পার্ট হিসেবে এই জায়গায় আপনি স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে ওখানে প্রশ্ন উঠেছে হচ্ছে এই আসিফ যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তার যে এপিএস আছে সেখানে প্রশ্ন উত্থাপিত হয়েছে। দুটো বিষয় খুব সিরিয়াসলি অধ্যাপক ডক্টর ইউনূসকে হচ্ছে গিয়ে ডিল করতে হবে এবং এখানে প্রমাণ করতে হবে এখানে তার যেন কোনো ধরনের বায়াসনেস না থাকে এবং কোনো ধরনের কথার পিঠে কথা বলে, হাসি মুখে সফট ডেলিভারি দিয়ে, সুন্দর করে কথা বলে হচ্ছে গিয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা যেন না করেন উনি সেটা করেন না। উনি খুব ভালো মোটিভেটর, উনি আন্তর্জাতিক মানের মোটিভেটর। পৃথিবীর বহু দেশে বহু সংস্থা তাকে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য অতীতে নিয়ে যেতেন। তিনি আমাদেরকে মোটিভেশন স্পিচ দিয়ে দিনকে রাত, রাতকে দিন করবার প্রয়োজন নাই। আমরা যে কুড়ো বাস্তবতার মধ্যে রয়েছে সেই কুড়ো বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করা দরকার এবং আমার মনে হয় নানা ধরনের পরিবর্তন প্রয়োজন। আর একটা কথা কি, তারা অদক্ষ আমি বলতে চাই না, অদক্ষ হলে এত বড় গ্রামীণ ব্যাংক তিনি তৈরি করলেন কেমনে? অদক্ষ না, করতে পারেন না, বা আমি বলবো করেন না, আমি বলতে চাই করেন না। ঠিক আছে, তাকে এখন করতে হবে। ঠিক আছে, আর যদি না করতে হয়
তাহলে তো আমরা কি বলবো? শেখ হাসিনাকে আমরা বলতাম দুর্নীতিবাজদের পাহারাদার শেখ হাসিনার সরকার, সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনার সরকার। এই স্লোগান আমরা দিতে চাই না, এখনো দিতে চাই না যে অধ্যাপক ডক্টর ইউনূস সম্পর্কে। ঠিক জি আছে, তিনি আমি মনে করি তিনি যথেষ্ট জ্ঞানী মানুষ। তিনি সেইভাবে করে দেশে ফিরে, কাতার থেকে ফিরে এই বিষয়গুলো করবেন, এবং এটা দুর্নীতির হাত থেকে মুক্ত পাওয়ার কথা না। কারণ আমার নিয়োজিত এপিএস কিভাবে এত টাকা কামাই করবে আর আমি এটা দেখতে, এটা আমি বুঝবো না। এখানে কোনো ক্ষমা চেয়ে ইয়া করার বিষয় না। এখন যে শেখ হাসিনা এসে ক্ষমা চায় যে আমি এত হত্যা করেছি, আমার মাফ করে দাও, তো আমি কি মাফ করে দিব নাকি? আপনি কি মাফ করে দিবেন কিনা? ঠিক আছে, ফলে এটা 1 কোটি টাকার দুর্নীতি হোক আর লক্ষ কোটি টাকার দুর্নীতি হোক, দুর্নীতি ইজ দুর্নীতি। জি ডক্টর সাইদুল হক রুবেল, আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে সময় পেলে। ডক্টর সুলতান মাহমুদ, একই প্রশ্ন আসলে আমি আপনার কাছে করতে চাই। এই সরকার কি দুর্নীতি মুক্ত, যেমনটা প্রধান উপদেষ্টা দাবি করছেন? প্রধান উপদেষ্টা বক্তব্যটি আমি দেখলাম। তা প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমরা জানি যে 2001 থেকে 2005 সালে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এটাও সত্য যে এরপরেও কিন্তু আমাদের দেশে দুর্নীতি হয়েছে, চ্যাম্পিয়ন হয়নি, অন্যরা হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, দৌড়ে আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু দুর্নীতিতে আছি। কিন্তু উনি যখন বলছেন যে ওনার সরকার দুর্নীতি মুক্ত, এই কথাটা নিয়ে আমাদেরকে দ্বিমত হতে হচ্ছে। এই জন্য হতে হচ্ছে যে উনি কিন্তু খুব হাসি মুখে বলেছিলেন যখন দায়িত্ব গ্রহণ করেন। উনি উনি তখন বলেছিলেন যে আপনারা আমার সমালোচনা করবেন, আমার সরকারের সমালোচনা করবেন। এটি আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যেই কিন্তু এই 8-9 মাসের মধ্যে কিন্তু ওনার সরকারের দুর্নীতি নিয়ে অনেক সমালোচনা হয়েছেন, কিন্তু উনি কয়টির পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং রিসেন্ট টাইমে যে একজন উপদেষ্টা মহোদয়ের পিতা এবং একজন উপদেষ্টার এপিএস বা আরো কয়েকজন উপদেষ্টার বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির প্রসঙ্গ এসেছে। তো উনি কি এটা কি সুনির্দিষ্ট ভাবে এটা তদন্ত করেছেন কিনা এবং সেই তদন্ত করে তার বিরুদ্ধে স্টেপ গ্রহণ করেছেন কিনা, তারপরে আমরা কিন্তু ধারণা করতে পারতাম যে উনি দুর্নীতির ব্যাপারে সচেষ্ট রয়েছেন। উনি কিন্তু ওই যে সমালোচনা করবেন আমি শুনবো না, এরকম আচরণ করলে কিন্তু সেটি মানানসই হবে না। উনি একটা নোবেল লরিয়েট, ওনার ওনার সরকার হবে আসলেই একটা সুন্দর একটি সরকার। যে কেউ যদি অভিযুক্ত হয়, সেটা প্রমাণ করার জন্য তাকে বলবে যে তুমি পদত্যাগ করো, তারপরে যদি প্রমাণিত হয় যে তুমি এটা করো নাই, তারপরে তোমাকে আবার ওয়েলকাম জানাবো। তো সেরকম যদি হতো তাহলে আমরা বলতাম যে না, নোবেল জয়ী ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা ন্যায্য। কিন্তু আমরা কিন্তু নানান তথ্য থেকে দেখতে পাচ্ছি যে দুর্নীতির যে ক্রমাগত ধারাবাহিকতা ছিল সেটি যে এখন বন্ধ হয়ে গেছে, এটার প্রমাণ আমরা পাচ্ছি না। আর এখন যারা সরকারে আছে, সরকারে থাকা অবস্থায় বাংলাদেশের যে কালচার, সরকারে থাকা অবস্থায় দুর্নীতির খবর, তাদের খবর খুব একটা জনগণের সামনে আসে না। কিন্তু সরকার থেকে চলে গেলে আমরা দেখি যে লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে এরকম খবর আসে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির বড় বড় অভিযোগ আমাদের সামনে আসছে, বিভিন্ন তদবির বাণিজ্যের অভিযোগ আসছে, বিভিন্ন ভাবে বায়াস নিজেদের লোকজনকে বিভিন্ন পদে বসানোর অভিযোগ আসছে, বিভিন্ন সুপারিশ বাণিজ্যের অভিযোগ আসছে, যেগুলো কিন্তু দুর্নীতির সামিল, যেগুলো স্পষ্টভাবে দুর্নীতি। তো সেগুলোর ব্যাখ্যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে দিবেন সেটার উপর ডিপেন্ড করছে যে আমরা আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম আর এখন চ্যাম্পিয়নশিপ কেটে গেছে কিন্তু দুর্নীতি নেই, সেইটা আমরা কিভাবে বিবেচনা করব সেটার উপর ডিপেন্ড করছে। জি তো ওনার স্টেপ আমরা বিবেচনা করবো যে উনি যেন যথাযথ স্টেপ নেয়। ওনার যে গ্লোবাল ফিগার যেন সত্যিকার অর্থেই ন্যায্য হিসেবে থেকে যায়। না হলে এই ছোটখাটো বা বিভিন্ন অভিযোগ এখন যেগুলো আসছে সেগুলো যদি উনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু ওনার গায়ে কালি লাগবে। জি ডক্টর সুলতান মাহমুদ, ধন্যবাদ। ডক্টর সাইদুল হক রুবেল, আমি একটু আপনার কাছে আসি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এই সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশেও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আপনি একজন রাজনীতিক হিসেবে সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো ধোঁয়াশা আপনার কাছে আছে কিনা? অবশ্যই আছে। আমি আমার সে বিএনপি নেতার বক্তব্য থেকে নয়, এটি আমাদের নিজস্ব যে প্রতি দৈনন্দিন জীবনের যাপন আমরা যেভাবে করছি এবং আমরা রাজনীতিকে যেভাবে দেখছি, তার থেকে মনে হচ্ছে এবং তাদের কথাবার্তাগুলো থেকে মনে হচ্ছে প্রচন্ড ধোঁয়াশা তো রয়েই গেছে। একটু অপ্রাসঙ্গিক হলেও একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মি সদস্যরা ঢুকে গিয়েছিল, তারা যে বৈশাখে একটা উৎসব করেছিল,
সেই উৎসবের পরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা দেখেন তো। তিনি বলছেন কি, একটা আধ্যাত্মিক কথা বলছেন, পুরোপুরি সত্যও নয় আবার পুরোপুরি মিথ্যাও নয়। এই ধরনের কথাবার্তা যখন আমরা শুনবো দায়িত্বশীল মানুষের কাছ থেকে, তখন আমরা কি হব? আমরা ধোঁয়াশাচ্ছন্নই তো হব, আমরা তো সুস্পষ্ট হব। আর একটা বিষয় দেখেন না, ওই যে তানভীর, যিনি পাঠ্যপুস্তকের কেলেঙ্কারিতে 400 কোটি টাকার যে অভিযোগ এসেছে, জি। তো সেটা দায় দায়িত্ব অধ্যাপক ইউনূস কি নিয়েছেন? এই সরকার কি নিয়েছেন? না, নেননি। এনসিপি তদন্ত করবে, এনসিপি তাকে পরিষ্কার করবে কি করবে না, এনসিপির উপর নির্ভর করছে, এনসিপির উপর নির্ভর করবে না। ঠিক আছে, এটা একটা বিশেষ উনি নির্দেশ দিবেন, ওকে গ্রেপ্তার করবেন, ওর বিরুদ্ধে ওর অ্যাকাউন্ট ফ্রিজ হবে। তার তো অ্যাকাউন্ট কি, ব্যাংক অ্যাকাউন্ট কি জব্দ করা হয়েছে? তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় না, অন্য কিছু জব্দ করা হয় নাই। ঠিক আছে, এনসিপি তাদের দলীয় সমস্যা, এটা কি এনসিপির দলীয় সমস্যা নাকি? পাঠ্যপুস্তক বোর্ডের 400 কোটি টাকা হলো আমার টাকা, জনগণের টাকা, জনগণের টাকা মেরে দিয়েছে জনগণের সরকার। সেই জনগণের টাকা কেন মেরেছে তার জবাব দিতে যাবে, তা তদন্ত করবে। এটা এনসিপির বিষয় না। হ্যাঁ, ফান্ড ছিল না 400 কোটি টাকা। এনসিপির যদি টাকা কেউ মেরে দেয়, দলের সংগঠনের টাকা ফান্ড যদি মেরে দেয়, সংগঠন সেটার বিচার করবে। কিন্তু তিনি এনসিপির টাকা মারেননি, 400 কোটি টাকা। 400 কোটি টাকা মেরেছেন হচ্ছে কি জনগণের টাকা। এটার ব্যাপারে কি করছেন? আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আজকে ক্যাম্পাসে ছিলাম, আমার বাংলাদেশ ছাত্র ইউনিয়নে আজকে 73তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্রাক্তন পুনর্মিলনীতে গিয়েছেন, ক্রীড়া সবাই দেখলাম। তো তারা একটা মিছিল করতেছে, এনসিপির ছাত্র সংগঠন, যে আপোষ নয় সংস্কার, আপোষ নয় সংস্কার। তো ওনারা একদিকে সংস্কারের বিপরীতে আপোষ মনে করতো। আসলে নির্বাচনের যে কথা বলা হচ্ছে, এটা হলো একটা আপোষকামিতার কথা বলা হচ্ছে। তো বিষয়টা তা নয়। এই সবকিছুর পিছনে যেটা রয়েছে, বাংলাদেশের এই যে দুর্গতির যে রয়েছে, সেটা দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ ধরে আমরা গণতন্ত্রহীনতার মধ্যে রয়েছি, আমার দেশের আইনের শাসনের অনুপস্থিতির মধ্যে রয়েছি। ফলে আইনের শাসন ফিরে আসা দরকার, গণতন্ত্র আবার রিইনস্টল হওয়া প্রয়োজন। এবং সেটা করতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই এন্টারিম গভর্নমেন্টকে, যার শুরুটা হয়েছিল একটা পদত্যাগের মধ্যে, এবং যার শেষটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এই দেশের মানুষের কাছে উপহার দেওয়ার মধ্য দিয়ে। এটাই তার প্রধান কর্তব্য, এটা তার মূল কর্তব্য। সেখানে যদি শেখ হাসিনার মতো হচ্ছে গিয়ে উন্নয়ন, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আগে সংস্কার পরে গণতন্ত্র, এগুলা বললে হবে না। নির্বাচন বলেন, সংস্কার বলেন এবং বিচার বলেন, এই তিনটি প্রক্রিয়ায় যার যার আপন গতিতে অগ্রসর হবে। একটাকে দিয়ে আর একটাকে রিপ্লেস করলেই বুঝতে হবে এর ভিতরে ধোঁয়াশা আছে, ডাল মে বহুত কুছ কালা হয়। জি, ডক্টর সাইদুল হক রুবেল, আমাদের হাতে সময় একদম শেষ। অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। ডক্টর সুলতান মাহমুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।